গঙ্গাপুর গ্রামে নেহা নামে একটি মেয়ে তার মা ও বাবার সঙ্গে বাস করত। তারা ছিল খুবই গরিব ফ্যামিলির। নেহার বাবার নাম ছিল রানা মিয়া। নেহা তার বাবা রানা মিয়ার সঙ্গে প্রতিদিনই জঙ্গলে যেত আর জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে যেত বিক্রি করার জন্য। কাঠ বিক্রি করে যে কয় টাকা আসতো তা দিয়ে তাদের সংসার কোনো মতে চলত। এভাবেই তাদের দিন কাটছিল। হঠাৎ একদিন নেহার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এজন্য দীর্ঘদিন যাবৎ রানা মিয়া আর জঙ্গলে যেতে পারে না কাঠ কাটার জন্য। ঘরের আর্থিক অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল। এজন্য নেহা নিজে জঙ্গলের দিকে গেল কাঠ কাটার জন্য। আরে আরে, জঙ্গলে তো দেখছি একটাও শুকনো গাছ নেই, সব গাছই একেবারে তাজা আর সবুজ। এগুলো কাটবো কি করে? দেখা যাক, আর একটু সামনে যাই, সামনে গেলে হয়তো মরা গাছ পাবো। এরপর নেহা আবারও জঙ্গলের সামনে চলতে লাগলো। চলতে চলতে নেহা গভীর জঙ্গলে পৌঁছে গেল। আরে আরে, এত জঙ্গলের গভীরে ঢুকে পড়লাম, এরপরও একটি শুকনো গাছও দেখতে পেলাম না। কি করি তাহলে? আজ কি করা যায়? হঠাৎ করে নেহার চোখ পড়ল জঙ্গলের মধ্যে থাকা একটি নদীর দিকে। ওয়াও, ওরে বাপরে বাপ, এত সুন্দর নদী জঙ্গলের মধ্যে! এসে যখন পড়েছি তাহলে এই জঙ্গলের নদীর পানিতে গোসল করে যাই। পানিটাও দেখছি বেশ পরিষ্কার। একথা বলে নেহা নদীর ভেতরে নামলো গোসল করার জন্য। হঠাৎ করে তার পা পিছলে গেল আর সে নদীর গভীরে পড়ে গেল। নেহা ডুবে যেতে লাগলো। নেহা খুবই চিৎকার করলো বাঁচার জন্য। বাঁচাও, কে আছো? বাঁচাও, আমি তো ডুবে গেলাম, হেল্প মি! নেহা অনেকক্ষণ ধরে চিৎকার করলো, কিন্তু জঙ্গলের মধ্যে কোনো জনমানব নেই, কেউ তাকে বাঁচাতে আসলো না। নেহা ডুবতে ডুবতে একেবারে নদীর তলায় গিয়ে পৌঁছলো। সেখানে গিয়ে সে ভাবতে লাগলো, আমি তো নদীর মধ্যে ডুবে গেছি, কিন্তু এখানে এসে এত সুন্দরভাবে নিঃশ্বাস কিভাবে নিতে পারছি? হঠাৎ করে নেহা একটি আলো দেখতে পেল। এই আলো কোত্থেকে আসছে? দেখি, আলোর পিছু পিছু গিয়ে দেখি। এরপর নেহা আলোকে তাক করে যেতে লাগলো। যেতে যেতে সামনে একটি সে অনেক বড় মহল দেখতে পেল। ওরে বাপরে বাপ, এত সুন্দর আর এত বড় মহল, তাও আবার পানির মধ্যে! এটা কে তৈরি করেছে? আর এই মহলের মধ্যে কে থাকে? আচ্ছা, দেখা যাক, আমি ওর ভিতরে গিয়ে দেখি। নেহা সাহস করে ওই প্রাসাদটির মধ্যে প্রবেশ করলো আর ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগলো। এখানে তো কাউকে দেখছি না, এত বড় প্রাসাদ, কিন্তু এখানে তো কেউ থাকে না। এখানে এতগুলো সুন্দর সুন্দর লেহেঙ্গা কোত্থেকে এলো? এগুলো কার? নেহা লেহেঙ্গার চারদিকে ঘুরতে লাগলো আর চিৎকার করে ডাকতে লাগলো, কে আছো এই মহলে? কেউ নেই? কে আছো? থাকলে আমার সামনে এসো। আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ওই মহলের রাজা সেখানে উপস্থিত হলো। আমার কোনো দোষ নেই, আমি জানি না আমি কি করে এখানে এসে পড়েছি। প্লিজ আমাকে যেতে দিন। আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আমি এই মহলের রাজা, আমি তোমাকে কিচ্ছু করব না। ও, আপনি এই মহলের রাজা? তাহলে এখানে আর অন্য কোনো মানুষ থাকে না কেন? আর এই যে সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখছি, এগুলো কার? এখানে কেন এগুলো? আরে মেয়ে, তুমি কি এগুলো শুনতে চাও? হ্যাঁ, কেন নয়, বলেন। তাহলে শোনো, এখন থেকে প্রায় 100 বছর আগের কথা। এই নদীর সাম্রাজ্য ছিল আমার, আমি এই নদীর রাজা। আমার 101টি রানী ছিল। একদিন আমি জঙ্গলে গিয়েছিলাম শিকার করার জন্য। হঠাৎ করে একটি হিংস্র প্রাণী আমাকে আক্রমণ করে। ঠিক ওই সময় খুবই সুন্দর একটি পরী এসে সেই হিংস্র প্রাণীর মোকাবেলা করে আর তার হাত থেকে আমাকে বাঁচায়। এরপরে ওই পরীর প্রতি আমার নজর লেগে যায়, ওকে আমি ভালোবেসে ফেলি। এরপর মহলে ফিরে এসে আমি আমার সকল পরীদেরকে ডেকে বললাম, তোমরা সবাই শোনো, আমি একে বিয়ে করতে চাই। এই পরী আমার জীবন বাঁচিয়েছে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করেছে। তোমরা সবাই মিলে আমার বিয়ের প্রস্তুতি করো। রাজার কথা শুনে সব রানী মিলে বিয়ের প্রস্তুতি নিতে লাগলো। সবাই বাড়ি লাইটিং করতে লাগলো, বাসর সাজাতে লাগলো। তবে ছোট রানী কৌশল্যা কিছুতেই এই বিয়েকে মেনে নিতে পারল না।
রাজা যেদিন আমাকে বিয়ে করেছে এরপর থেকে অন্যান্য রানীদের ওপর থেকে তার মায়া কমে গেছে। এখন যদি আমার পরে আরো একটি বিয়ে করে তাহলে আমার ভালোবাসাও রাজার থেকে কমে যাবে। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আমি কিছু না কিছু একটা করবই। ছোট রানী কোষালিয়া অনেক চিন্তা ভাবনা করে সে ঠিক করলো যে সে এক জাদুকরণীর কাছে যাবে। এরপর ছোট রানী জাদুকরণীর কাছে গেল। সেখানে গিয়ে বলল, এবার মহারাজা 109তম বিয়ে করতে যাচ্ছে। এই বিয়ে তোমাকে ঠেকাতেই হবে। প্রয়োজনে তুমি যা চাও আমি তাই দেব। আর যদি তুমি আমার কাজ করে দিতে না পারো তাহলে এই সাম্রাজ্য থেকে তোমাকে বের করে দেব, উধাও করে দেব। ছোট রানী, এতে টেনশনের কিচ্ছু নেই। আমি আপনাকে সব ব্যবস্থা করে দেব। একথা বলে জাদুকরণী ছোট পরীকে একটি তেল পরিয়ে দিল। ছোট রানী, আপনি এই পরানো তেলকে নবাগত রানীর লেহেঙ্গার উপরে দিবেন। এটা পরার সঙ্গে সঙ্গে সে লেহেঙ্গাতে পরিণত হবে। ছোট রানী জাদুকরণীর হাত থেকে পরানো তেল নিয়ে মনের আনন্দে মহলে ফিরল। এদিকে রাজা সব রানীর জন্য নতুন একটি করে গাউন কিনে এনেছে। সব থেকে ওপরে যে ফ্রকটি ছিল সেটি ছিল একেবারে লাল টকটকে। লাল রঙের ফ্রকটি দেখে ছোট রানী মনে মনে বলতে লাগলো, নতুন এই লাল ফ্রকটি হবে নতুন রানীর ফ্রক। রাজা এটাকে পরিয়েই তো ওকে বিয়ে করবে। আমি এই ফ্রকের উপরে তেল ঢেলে দেব। এটা ভেবে ছোট রানী সেই লাল ফ্রকের উপরে জাদুর পরানো তেল ঢেলে দিল। কিন্তু সেই তেল গড়তে গড়তে নিচের সবগুলো ফ্রকে লেগে গেল। যখন সন্ধ্যা হলো আর বিয়ের সময় চলে আসলো তখন সকল রানী একটি একটি করে ফ্রক নিয়ে পড়তে লাগলো। ফ্রক পরার সঙ্গে সঙ্গে নতুন রানী সহ ছোট বড় সকল রানী ফ্রকে পরিণত হলো। আরে আরে, এ কি হলো? আমার সব রানী কিভাবে ফ্রকে পরিণত হলো? আমার তো কিছুই বুঝে আসছে না। এসব দেখে রাজা ভয় পেয়ে গেল আর এর সঠিক তথ্য পাওয়ার জন্য জাদুকরণীর কাছে গেল। জাদুকরণী, আমার ছোট থেকে বড় সব রানী ফ্রকে কি করে পরিণত হলো? আমার কিছুই বুঝে আসছে না। দয়া করে এর একটা বিহিত আমাকে খুঁজে বের করে দাও, যাতে আমার সব রানী আবারও আগের মতো হয়ে যায়। মহারাজা, আমি সব জানি। এই সব কিছু হয়েছে আপনার ছোট রানীর কারণে। আপনার ছোট রানী আমার বোন হেলেনি জাদুকরণীকে এসব করতে বাধ্য করেছে। আমার বোনও টাকা পয়সার লোভে আপনার স্ত্রীর কথায় রাজি হয়ে গেছে। এসব শুনে রাজা রেগে আগুন হয়ে গেল আর বলল, কোথায় তোমার বোন জাদুকরণী হেলেনি? তাকে আমি উচিত শিক্ষা দেব। মহারাজ, যখন আমার বোন জাদুকরণী হেলেনি শুনেছে আপনার সব স্ত্রী জাদুর গাউনে পরিণত হয়েছে তখন সে এই রাজ্য ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। আচ্ছা জাদুকরণী, আমার বুঝে আসছে না, তোমার বোনের পরানো তিলের আঁচড় আমার সব স্ত্রীর উপরে কি করে লাগলো? সবাই কিভাবে জাদুর গাউনে পরিণত হলো? মহারাজ, আপনি একটু অপেক্ষা করেন। আমি জাদুর গোলা দিয়ে সব দেখে এসে আপনাকে বলছি। এরপর জাদুকরণী জাদুর গোলার মধ্যে সবকিছু দেখলো আর রাজাকে বলল, মহারাজ, আপনার সব রানীর জামা এক জায়গাতেই ছিল। এজন্য ছোট রানী যখন আপনার হনেওয়ালা নতুন নবরানীর জামাতে তেল লাগাচ্ছিল ভুল করে সব গাউনে সেই তেল লেগে গিয়েছিল। এজন্যই আপনার সব রানী জাদুর গাউনে পরিণত হয়েছে। তাহলে জাদুকরণী, এর প্রতিকার কি হবে? মহারাজা, এজন্য আপনার দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। আপনার রাজপ্রাসাদ পানির নিচে 6 ফিট জায়গাতে অবস্থানরত আছে। যদি কোনোদিন কোনো পরিষ্কার ও পবিত্র অন্তরালা মানুষ নিজ ইচ্ছাতে নদীর তলে আপনার মহলে আসে আর আপনার মহলের সামনে থাকা হাওয়ান কুণ্ডের পানি থেকে পানি নিয়ে সেই লেহেঙ্গাগুলোর উপরে ছিটিয়ে দেয়, তাহলে আপনার সবগুলো রানী আবারও আগের রূপে ফিরে আসবে। কিন্তু জাদুকরণী, সেটা কবে, কত বছর পরে? তাও তো আনুমানিক 100 বছর লাগবে। কিন্তু জাদুকরণী, ততদিনে তো আমি বৃদ্ধ হয়ে যাব। না না মহারাজ, যদি আপনিও আপনার গেটের সামনে থাকা হাওয়ান কুণ্ডের পানি পান করেন তাহলে আপনি এখন যেমন আছেন 100 বছর পরেও তেমনই থাকবেন।
এমনকি আপনার মহলে এখন যেমনটা অবস্থা আছে তখনও তেমনই থাকবে। শোনো মেয়ে, এরপর থেকে এভাবে আমি একা আছি এই রাজমহলে। তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি কি আমার এই উপকারটি করবে? বিনিময়ে তুমি যা চাও আমি তাই দেব। আমার বারান্দায় থাকা হাওয়ান কুণ্ডুর পানি থেকে পানি নিয়ে এই সবগুলো লেহেঙ্গার উপরে ছিটিয়ে দাও। তাহলে আমার সুখ শান্তি আবারও ফিরে আসবে। আমার সবগুলো রানী আবারও আগের মতো হয়ে যাবে। কেন নয় মহারাজা, আমার এটুকুর জন্য যদি আপনার জীবনে সুখ ফিরে আসে তাহলে আমি অবশ্যই তা করব। এরপর নেহা হাওয়ান কুণ্ডুর পানি সবগুলো লেহেঙ্গার উপরে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে ছোট বড় সকল রানী পূর্বের রূপ ফিরে পেল। এতে মহারাজা খুবই খুশি হল আর নেহাকে অনেকগুলো স্বর্ণমুদ্রা ও হীরা দিল। এরপর মহারাজা আরো একটি আশ্চর্য জিনিস দিল, তা হলো জাদুর লেহেঙ্গা, আর বলল, এই নাও বেটি, জাদুর লেহেঙ্গা। এই জাদুর লেহেঙ্গাকে তুমি যা বলবে তোমার সকল আশা পূর্ণ করে দেবে। এরপর নেহা জাদুর লেহেঙ্গার সাহায্যে বাড়ি ফিরে আসলো। বাড়িতে এসে নেহা রাজার দেওয়া স্বর্ণমুদ্রা ও জাদুর ফকের মাধ্যমে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। অনেক দিন আগের কথা, কোনো একটি ঘন জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে রানী নামক একটা মেয়ে তার পরিবারের সঙ্গে বসবাস করত। তার পরিবারে সে তার মা এবং বাবা ছিল। রানীর মা সুলেখা ছিল একজন কৃষাণী। সে অন্যের ক্ষেতে দিনমজুরের কাজ করত। অন্যদিকে রানীর বাবা জমিদারের ফুল বাগানের দেখাশোনা করত। আর সেই পুরো গ্রামের মধ্যে শুধুমাত্র একটা স্কুলই ছিল। তাই যে তাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে চাইতো সে সেই স্কুলে তাদের বাচ্চাদেরকে পড়াতো। তাই রানীও সেই স্কুলেই পড়ালেখা করত। অন্যদিকে জমিদারের মেয়ে শিবানীও সেই স্কুলেই পড়ালেখা করত। শিবানী এবং রানী দুজনেই ছিল অনেক ভালো বন্ধু। রানী এবং শিবানী সব সময় একসঙ্গে সময় কাটাতো। একদিন যখন রানী এবং শিবানী একসঙ্গে স্কুলে যায় তখন তারা জানতে পারে আজকে প্রিয়ার জন্মদিন, যার কারণে সে সবাইকে ক্যান্ডি বিতরণ করছে। যখনই প্রিয়া শিবানীকে দেখতে পায় তখনই সে শিবানীর কাছে আসে এবং বলে, আরে বাহ শিবানী, তুমি চলে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম সেই কখন থেকে। আজকে আমার জন্মদিন, তাই আমি তোমাকে চকলেট দিতে চাই। বাকি সবাইকে তো আমি ক্যান্ডি দিয়েছি, কিন্তু তোমার জন্য বিশেষ করে আমি চকলেট নিয়ে এসেছি। কারণ তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই তোমার জন্য সবসময় বিশেষটাই থাকবে। আর রানী, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার জন্য একটা ক্যান্ডিও আর নেই। আমি সমস্ত ক্যান্ডিগুলো সবার মধ্যে ভাগ করে দিয়েছি, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো। আরে কোনো ব্যাপার না প্রিয়া, চিন্তা করো না, ক্যান্ডি নাই তো কি হয়েছে, আমি আমার চকলেট থেকে ওকে দিয়ে দিব। কিন্তু কেন শিবানী, আমি তো চকলেট তোমার জন্য নিয়ে এসেছি, তুমি ওকে কেন দিবে? ওই গরিব রানীকে তুমি চকলেট দিও না, ও হয়তো এমন চকলেট কখনো চোখেও দেখেনি। দেখো, আমি তোমাকে দিয়েছি, তুমি খাও, ওকে দিলে আমার একটুও ভালো লাগবে না। ওর মতো গরিবের কোনো অধিকার নেই এমন চকলেট খাওয়ার। ও তো কখনো এই চকলেটগুলো মনে হয় চেখেও দেখেনি কেমন স্বাদ। আরে প্রিয়া, এ তুমি কেমন কথা বলছো? ওর কাছে হয়তো টাকা নেই, তাই বলে তুমি ওকে নিয়ে মজা করবে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে, কথা বাড়িয়ে লাভ নেই। আজকে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আমার জন্মদিনের অনুষ্ঠান, তাই তুমি অবশ্যই আসবে আমার অনুষ্ঠানে। ঠিক আছে প্রিয়া, কেন নয়, অবশ্যই আমি তোমার জন্মদিনের পার্টিতে আসব। শুধু তাই নয়, আমি রানীকেও সঙ্গে করে নিয়ে আসব। আরে পাগল হয়েছো নাকি? না না, তুমি ওখানে রানীকে নিয়ে আসবে না। এমনিতে ওর কাছে কোনো পোশাক নেই, আর ও যদি এইভাবে আমার বার্থডে পার্টিতে আসে তাহলে আমার অনেক বড় অপমান হয়ে যাবে। বিনা কারণে ওকে অপমানিত করতে তুমি ওখানে নিয়ে আসবে? তোমার কি ভালো লাগবে ওকে অপমানিত হতে দেখলে? হ্যাঁ শিবানী, প্রিয়া ঠিকই বলছে, ওই বার্থডে পার্টিতে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আর ওখানে গেলে আমার অপমানই হবে শুধু। তাই ভালো এটাই হবে যে আমি ওর বার্থডে পার্টিতে না যাই। কিন্তু রানী, তুমি আমাদের বন্ধু, তাই গেলে তুমি আমার সঙ্গেই যাবে। আচ্ছা ঠিক আছে শিবানী, যখন তুমি ওকে নিয়ে আসতে চাও, জিদ ধরেছো, তাহলে ওকে নিজের একটা ভালো পোশাক পরিয়ে নিয়ে এসো। দেখো এমন ছেঁড়া ফাটা পোশাক পরে যেন না চলে আসে। এমনটা বলার পর প্রিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিবানী এবং রানীও নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর রানী তার মাকে বলে, মা, আজকে সন্ধ্যাবেলায় আমি প্রিয়ার বার্থডে পার্টিতে যেতে চাই, তুমি কি আমাকে ভালো কোনো একটা পোশাক কিনে দিতে পারবে? কারণ ও আমাকে মুখের ওপরেই বলেছে যে কোনো ছেঁড়া ফাটা পোশাক পরে যাওয়া যাবে না, একটা ভালো পরিবেশসম্মত পোশাক পরে যেতে হবে।
কিন্তু দেখো মা, তুমি আমাদের বাড়ির পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে জানো। আমাদের খাবার নিয়েই টানাপড়া হয়ে যায়। তাহলে তোমাকে পোশাক কিভাবে কিনে দিব বলো? আর এমনিতেও আজকে তোমার বাবার শরীরটা অনেক খারাপ, তাই আজকে তোমাকে যেতে হবে জমিদার বাড়িতে জমিদারের ফুল বাগানের দেখাশোনা করার জন্য। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি খাবার খেয়ে ওইখানে চলে যাও, নয়তো জমিদার জানতে পারলে অনেক রাগ করবে। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি শিবানীর থেকে কিছু কাপড় নিয়ে সেগুলো পরে নিব। না মা, এটা ভুল। অন্য কারো পোশাক নিয়ে পরাটা উচিত নয়। তোমার কাছে যতটুকু আছে ততটুকুতেই খুশি থাকো। দেখো, যদি এভাবেই চলতে থাকে তাহলে তোমার খুব বাজে একটা অভ্যাস হয়ে যাবে। তখন এর ওর জামা কাপড় চেয়ে পড়তে থাকবে। আর আমরা গরিব মানুষ, কখনো যদি ওর মানসিকতা পরিবর্তন হয়ে যায় তাহলে তোমাকে করা এই উপকারের জন্য ও সব সময় খোঁটা দিবে। আর তখন আমরা ওকে কি বলবো? তাই এমনটা করো না, আর নিজের কাছে যতটুকু যা আছে তাই নিয়েই খুশি থাকো। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আজকে আর আমি বার্থডে পার্টিতে যাব না। এমনটা বলার পর রানী জমিদারের খেতে চলে যায় এবং সে জমিদারের বাগানের দেখাশোনা করতে থাকে। হঠাৎ করে রানীর নজর পড়ে একটা গাছের দিকে, যে গাছটা পুরোপুরিভাবে শুকনো ছিল। আরে, গাছটি তো একদম শুকনা। যদি এখন আমি গাছটির দেখাশোনা করি এবং এতে পানি দিই তাহলে এই গাছটি আবারও সুন্দর হয়ে যাবে। এমনটা বলে রানী পাশের পুকুরেই যায় এবং সেখান থেকে কলস ভর্তি পানি নিয়ে এসে সেই গাছের গোড়ায় দেয়। কিন্তু পুরো এক কলস পানি ঢালার পরেও সেখানে কিছুই হয় না। সেখানকার মাটি পুরোপুরিভাবে শুকনো ছিল, যার কারণে গাছটি শুকিয়েছিল। আর তাই রানী বারবার পানি নিয়ে এসে সেই গাছের গোড়ায় ঢালতে থাকে। এভাবে সে অনেকক্ষণ পর্যন্ত পানি দেয়। সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় সেখানে শিবানী চলে আসে এবং তাকে ক্লান্ত অবস্থায় দেখে বলে, আরে, তুমি এত ক্লান্ত হয়ে গেছো কেন? এখানে কি তোমাকে পাথর ভাঙতে হচ্ছে নাকি? আর আজকে তোমার বাবা কেন আসেনি? তুমি কেন এসেছো? আরে শিবানী, কি বলবো, তোমার বাগানের এই গাছটি অনেক শুকনো ছিল। আমার মনে হয় পানি দেওয়ার অভাবে গাছটি অনেক শুকিয়ে গেছে। আমার মনে হয় গাছটির ভালোভাবে দেখাশোনা করলে গাছটি অনেক তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে উঠবে। তাই আমি ওই পুকুর থেকে পানি নিয়ে এসে গাছে দিচ্ছিলাম, কিন্তু পানিতে হচ্ছিলই না। এখানকার জায়গাটা অনেক বেশি শুকনো, তাই পানি ঢালতে ঢালতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর তাই আমি ক্লান্ত হয়ে এখানে বসে বিশ্রাম করছি। আচ্ছা ঠিক আছে, তোমার এই কাজ কখন শেষ হবে? কারণ আজকে সন্ধ্যাবেলায় প্রিয়ার বার্থডে পার্টিতেও যেতে হবে। না শিবানী, আমি যাব না, কারণ আমার কাছে পরার জন্য কোনো পোশাক নেই। তাই আমি ভেবেছি আমি ওইখানে যাবই না। কিন্তু আমি কখন বলেছি যে আমি তোমাকে আমার পোশাক দিব না? তুমি আমার পোশাক পরে নিও। না শিবানী, আমার মা তোমার ড্রেস পরতে আমাকে মানা করেছে। আমার মা বলেছে অন্যের ড্রেস পরতে নেই, আমার যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে বলেছে। আর আমি ততটুকুতেই সন্তুষ্ট থাকবো। তাই আমি যাব না বার্থডে পার্টিতে। আর গেলে আমাকে আমার ছেঁড়া ফাটা পোশাক পরেই যেতে হবে। আর আমি ছেঁড়া ফাটা পোশাক পরে গেলে প্রিয়া অনেক রাগ করবে। আর আমি চাই না যে আমার কারণে ওর বার্থডে পার্টি নষ্ট হোক। তাই আমি যাব না, তুমি একাই যাও। আমি সব কিচ্ছু শুনতে চাই না রানী, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, নয়তো তোমাকে রেখে আমি একা একা কিভাবে যাব? এমনটা বলার পর শিবানী সেইখান থেকে চলে যায়। অন্যদিকে রানী উদাস হয়ে যায়। একটু পর সে আবারও সেই গাছের দেখাশোনা করতে শুরু করে এবং সেই গাছটিতে সার দেয়। সন্ধ্যা হতে হতে গাছটি একদম পরিপূর্ণ অনেক সুন্দর হয়ে যায়, যেটা দেখে রানী ভীষণ অবাক হয়ে যায়। আরে, এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি একটা গাছ কিভাবে এমন সবুজ হয়ে উঠতে পারে? এত তাড়াতাড়ি তো কোনো গাছ সবুজ হয় না, কম করে কয়েকদিন সময় নেয়। মনে হচ্ছে আমি একটু বেশি পরিশ্রম করে ফেলেছি, যার কারণে এই ফল পেয়েছি। ঠিক তখনই গাছটি বলে ওঠে, প্রিয়া, সত্যি তুমি অনেক সৎ স্বভাবের একটি মেয়ে, তাই আমি তোমার এই সেবাতে অনেক খুশি হয়েছি। কিন্তু আমি জানি যে আজকে তুমি অনেক দুঃখী আর তোমার বন্ধুর বার্থডে পার্টিতেও যেতে চাও, কিন্তু তোমার কাছে কোনো জামা নেই। তাই আমি তোমাকে সাহায্য করতে চাই আর একটা রহস্যের কথা বলতে চাই তোমাকে। তুমি এই বাগানের শেষ সীমানায় যাও, ওইখানে গেলে তুমি একটা কুয়া পাবে। যখন তুমি ওই কুয়ার কাছে যাবে, কুয়ার আলাদা একটা চমক দেখতে পাবে। কুয়ার কাছে গিয়ে তুমি আমার ব্যাপারে বলো যে ওই গাছটি আমাকে পাঠিয়েছে। তুমি এটা বললেই গাছটি সব কিছু বুঝতে পারবে এবং তোমাকে সাহায্য করার জন্য 5টা জাদুর গাউন দিবে। এটা শুনে রানী অনেক বেশি খুশি হয় এবং সে খুশি হয়ে বাগানের শেষ সীমানায় যায়। সেখানে যাবার পর সে একটি কুয়া দেখতে পায়, যেটা দেখার পর রানী বলে, সত্যি গাছটি একদম ঠিক বলেছিল। এই কুয়ার আলাদা একটা চমক আছে, যা দেখে মানুষ সহজেই চিনতে পেরে যাবে। এতটা আকর্ষণীয় কুয়া আজকের আগে আমি কখনোই দেখিনি। এমনটা বলে রানী সেই কুয়ার কাছে যায় এবং সে সেই কুয়াকে বলে,
আমাকে ওই গাছটি পাঠিয়েছে। ও আচ্ছা, তাহলে গাছটি তোমাকে পাঠিয়েছে। গাছটি এক সময় আমার বন্ধু ছিল, সে এখন আমার অনেক ভালো বন্ধু। ও যখন খুব ছোট্ট ছিল তখন আমার পাশেই ওর বসবাস ছিল, কিন্তু মানুষজন ওকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই বাগানে রোপণ করে দিয়েছে, যার কারণে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে এখনো অনেক ভালো বন্ধুত্ব আছে। আর আমি জানি যখন ও তোমাকে পাঠিয়েছে তখন তুমি অনেক ভালো একটা মানুষ, আর ও তোমাকে সাহায্য করতে চাই, যার কারণে তোমাকে এখানে পাঠিয়েছে। আর আমিও জানি যে এখন আমাকে কি করতে হবে। এরপর কুয়ার মধ্যে থেকে চকচকে 5টা গাউন বের হয়। গাউন 5টা তাকে দেওয়ার পর কুয়া বলে, এই নাও জাদুর গাউন। এগুলো সবগুলোই জাদুর কুয়ার গাউন, কিন্তু হ্যাঁ, এই গাউনগুলো সবগুলো তোমার মনের একটা করে ইচ্ছা পূরণ করবে। প্রত্যেকটা গাউনের থেকে তুমি একটা একটা করে ইচ্ছা পূরণ করিয়ে নিতে পারবে, তাই খুব ভেবেচিন্তে এগুলো ব্যবহার করো। হ্যাঁ কুয়া, বুঝতে পেরেছি। আমি খুব ভালোভাবে এগুলো ব্যবহার করব এবং কাউকে কষ্ট দিব না। গাউন পাওয়ার পর সে অনেক খুশি হয় এবং গাউনগুলো নিয়ে সে তার বাড়িতে চলে যায় এবং খুশি খুশি তার মাকে সব কিছু খুলে বলে। কিন্তু হঠাৎ করেই তখন তার বান্ধবী শিবানীর কথা মনে পড়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে একটা গাউন পরে নেয়, যা পরে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এবং অন্য একটি গাউনের সাহায্যে সে তার বান্ধবী প্রিয়ার জন্মদিনের পার্টিতে পৌঁছে যায়। প্রিয়ার বার্থডে পার্টিতে আসা প্রত্যেকটা মানুষ রানীর দিকে তাকিয়েই ছিল, কারণ রানী অপরূপ সুন্দরী হয়ে গিয়েছিল। এটা দেখার পর শিবানী এবং প্রিয়াও ভীষণ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর শিবানী এবং প্রিয়া রানীর কাছে আসে এবং বলে, আরে রানী, তুমি আমাকে কত বড় মিথ্যা কথা বললে। দেখো তোমার কত সুন্দর ড্রেস, সবাই শুধু তোমাকেই দেখছে। হ্যাঁ রানী, তুমি অনেক দামি একটা গাউন পরে এসেছো। সত্যি গাউনটি অনেক সুন্দর। আমি অযথাই তোমাকে সন্দেহ করছিলাম যে তোমার কারণে হয়তো আমার বার্থডে পার্টিতে অনেক অপমান হবে, কিন্তু তোমার জন্য বার্থডে পার্টির নাম রোশন হয়েছে। আসো আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটবো। এরপর শিবানী, প্রিয়া এবং রানী 3 বান্ধবী মিলে জন্মদিনের কেক কাটে এবং তারা ধুমধাম করে পার্টি এনজয় করে। রানী পার্টিতে এত সুন্দর ডান্স করে যে সবাই শুধু তাকেই দেখতে থাকে। চারিদিকে তার প্রশংসা ছড়িয়ে পড়ে। যখন রানী পরের দিন এই কথাগুলো জানতে পারে তখন তার অনেক ভালো লাগে। আরে রানী, তুমি তো এর আগে কখনো বলোইনি যে তুমি এত সুন্দর ডান্স পারো, আমাকেও একটু শিখিয়ে দাও। এরপর শিবানীকে রানী সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর শিবানী অনেক বেশি খুশি হয় এবং বলে, শিবানী, এটা তোমার ভালো মানসিকতার ফল, যেটা তুমি সব সময় অন্যের সঙ্গে ভালো ব্যবহার করে এসেছো। অযথাই তোমার দারিদ্রতা নিয়ে সবাই মজা করত। এরপর থেকে রানী হাসি খুশিতে জীবন কাটায়, কারণ তার কাছেও এখন নিজস্ব বাড়ি, গাড়ি এবং অনেক টাকা ছিল। কিন্তু সব সময় সে অন্যকে সাহায্য করত।